জাফর আখ্যা দিয়েছেন। যদিও 5 মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেনি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইল? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন। সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে, কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আন্ডার টেবিল বৈঠক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। দল, বন্ধু বা যে কোনো সম্পর্কই বলেন, যেই সম্পর্ক স্বার্থের জন্য সৃষ্টি হয় সেই সম্পর্ক বেশি দিন টিকে না। স্বার্থ শেষ হয়ে গেলেই ওই সম্পর্ক ভেঙে যায়। ওই সম্পর্ক টিকে রাখতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, মান, রাগ, অভিমান ভাঙানোর জন্য অনেক কষ্ট করতে হয়, তারপরে ওই সম্পর্ক টিকে। তো এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দল গঠন করলো, তখন তারা একজন আরেকজনের মান অভিমান ভাঙিয়েছে, একজন আরেকজনের কাছে গেছে, অনেক কষ্ট করছে, সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছে, রাতের পর রাত, দিনের পর দিন একজন আরেকজনের কাছে গিয়ে দলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু এখন তো তারা সেটা করতেছে না। এই যে এনসিপির যারা শীর্ষ নেতারা, বেশ কয়েকজন এমপি হয়েছে, আর বাকি যারা আছে বিভিন্ন ধরনের এই যে জেলা প্রশাসক অথবা হচ্ছে মেয়র, বিভিন্ন ধরনের স্থানীয় নির্বাচন করবে। কিন্তু যারা নিচের পর্যায়ে আছে তারা কি করবে? তারা কি নির্বাচন করতে পারবে? তাহলে তারা দলে থাকবে কেন? আবার অনেক শীর্ষ নেতারা পদত্যাগ করছে, কারণ জানে যে আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের কোনো লাভ হবে না, শুধু এনসিপির একজন সদস্য হিসেবে থাকতে হবে। আর এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গঠন হয়েছে, তখন পুরা সরকার তাদের দিকে ছিল। তারা সরকারকে যা বলেছে তাই, প্রশাসনকে যা বলেছে তাই, যে কোনো জায়গায় যায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, বদলি বাণিজ্য তারা করতে পারছে। তখন তাদের স্বার্থ ছিল, এখন তো স্বার্থ নাই। এই এনসিপিতে পদ পদবি পাওয়ার জন্য, কমিটিতে নাম না থাকার জন্য একবারে রাস্তাঘাট ব্লক করে দিছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করছে। সিরাজগঞ্জে 24 ঘন্টার উপরে মেন রাস্তা ব্লক করে রাখছিল। শুধু এনসিপিতে একটা নাম থাকতে হবে, কমিটিতে পদ পদবি থাকতে হবে। এখন পদ পদবি থাকার পরেও পদত্যাগের হিড়িক কেন? কারণ তারা জানে যে এখন যদি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে থাকি কোনো লাভ নেই, কারণ প্রশাসন তাদের কথা শুনবে না। তারা এমন কোনো ভালো দলের সাথে যুক্ত হয় নাই বা জোট করে নাই যে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। এনসিপিতে যারা যোগ দিয়েছে, বিভিন্ন জেলা কমিটিতে বা থানা কমিটিতে যারা যোগ দিয়েছে, তারা এখন বুঝতে পারছে যে এই জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ অন্ধকার। তাই একের পর এক সরে দাঁড়াচ্ছে, বিভিন্ন ধরনের বাহানা দিয়ে সরে দাঁড়াচ্ছে। আপনারা দেখছেন যে নির্বাচনের আগে এনসিপির শীর্ষ নেতারা সব এক ছিল, কারণ তারা মনে করেছিল যে এই জাতীয় নাগরিক পার্টি হয়তো বিএনপির সাথে যুক্ত হতে পারবে। বিএনপির কাছ থেকে তারা 30টা আসন চেয়েছিল, বিএনপি দেয় নাই, এই জন্য বিএনপির সাথে যুক্ত হয় নাই। এনসিপির শীর্ষ নেতারা যারা ছিল তারা সবাই চাইছিল যে আমরা এককভাবে নির্বাচন করব। কিন্তু এই এককভাবে নির্বাচন তারা করতে পারবে না, নির্বাচনের মাঠে দাঁড়াতে পারবে না, এটা তারা বুঝতে পারছে। বুঝতে পারার পরে তারা জামাতে যোগ দিছে। জামাতে যোগ দেওয়ার সাথে সাথে শীর্ষ যে সকল নেত্রী ছিল, বিশেষ করে নেত্রী, তারা কিন্তু পদত্যাগ করেছে। তাসনিম জারার মতো জনপ্রিয় নেত্রী পদত্যাগ করছে, এছাড়াও অনেক ছেলেরাও পদত্যাগ করছে, সরে দাঁড়াইছে। আর বাকি যারা আছিল তারা তাদের স্বার্থের জন্য ছিল। তারা চিন্তা করছে আমরা যদি জামাতের সাথেও যোগ দেই তাহলে 2-4টা আসন তো পাবো, এই চিন্তা ভাবনা কিন্তু তাদের ছিল। অথবা তারা নেগোসিয়েশন করছিল, যাক নেগোসিয়েশনের বিষয়টা পরে বলতেছি। এখন তারা এমপি হয়েছে, এখন যারা এমপি হয়েছে তাদের লাভ, যারা জেলা পর্যায়ে আছে, যারা হচ্ছে থানা পর্যায়ে আছে, তাদের কি লাভ? এই লাভ লস এর লোকসানের হিসাব করতে যায় এনসিপি থেকে এরা পদত্যাগ করতেছে। আর এই উচ্চ পর্যায়ে যারা আছে, যারা এমপি হয়েছে, তারা তো এক প্রকার বেল দিচ্ছে না বললেই চলে। অনেকে অভিযোগ করছে যে এমপিদের সাথে কথা বলাই যাচ্ছে না। ভাই যাবে না, আগেই বলছি যে স্বার্থের জন্য যেটা তৈরি হয় সেই সম্পর্ক টিকে না। সেই সম্পর্ক টিকাতে হলে আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আপনি ওই নেতার বাসায় যাই এমপি হয়েছে তার হাত পা ধরবেন, তার তেল মাখাবেন, তারা কিছু উপার্জনের সিস্টেম করে দিবেন, তারপর সম্পর্ক টিকবে। আপনার মানবিমান নিয়ে থাকলে তো সম্পর্ক টিকবে না। যাই হোক, এনসিপির নেতারা একের পর এক পদত্যাগ করতেছে, বিভিন্ন জেলা থেকে পদত্যাগ করতেছে। এই জামাতের সাথে জোট গঠন করার সাথে মোটামুটি ওই ধরেন 4 ভাগের 1 ভাগ পদত্যাগ করছে। এই নির্বাচন হওয়ার পরে এনসিপির কিছু নেতারা হচ্ছে এমপি হয়েছে, এখন বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা পদত্যাগ করতেছে। একসাথে 7 জন পদত্যাগ করছে, 7 জন রাঙ্গামাটিতে একসাথে 7 জন পদত্যাগ করছে শীর্ষ নেতা, মানে কমিটি বাতিল। এই ধরনের বিভিন্ন জায়গায় পদত্যাগ করতেছে, কিছুটা আমাদের সামনে আসতেছে, কিছুটা সামনে আসতেছে না, ভবিষ্যতে আরো পদত্যাগ করবে। আমি শুরুর দিকেই বলছিলাম এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে আশা বা যে উদ্দেশ্য নিয়ে দল গঠন করতেছে এটা পূর্ণ হবে না। কারণ তারা মনে করছিল যে ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবে,
তারা সারা বাংলাদেশে জেলা কমিটি তৈরি করবে, অনেকেই লোভে আইসা তাদের সাথে যুক্ত হবে, কারণ এনসিপির সাথে যুক্ত হলেই সরকার প্রশাসন তাদের সাথে থাকবে। এটা চিন্তা ভাবনা করেই তারা করছিল কি, এই এনসিপিতে যোগ দিছিল। তারপরে নির্বাচন পর্যন্ত দেখলো যে কোনোভাবে জামাত ক্ষমতায় আসতে পারে কিনা। যখন দেখলো যে জামাত ক্ষমতায় আসতে পারে নাই, বা এনসিপি যার সাথে জোট করছে তারা ক্ষমতায় আসতে পারে নাই, বিদায় তারা এখন এনসিপি থেকে সরে দাঁড়াইছে। দেখবেন কিছুদিনের মধ্যে আরো সরে দাঁড়াবে। আমি আগেই ভবিষ্যৎবাণী করছিলাম যে এই দল বেশি দিন টিকবে না, টিকবে না। এখনো বলতেছি এই দলের ভবিষ্যৎ অন্ধকার। গণ অধিকার পরিষদের এই যে নুরুল হক নূর এখন প্রতিমন্ত্রী হয়েছে, তার দলের নেতাকর্মী আছে, দুইজন ছিল, নূর আর রাশেদ। তার মধ্যে নূর একটু মানে এমপি হয়েছে, এই ক্ষেত্রে বিএনপির সাথে যোগ দিয়ে মানে মোটামুটি একটা ভালো কিছু করবে। রাশেদ দল পদত্যাগ কইরা হচ্ছে বিএনপিতে ঢুকলো, বিএনপিতে যোগ দিল, দিয়ে নির্বাচন কইরা গোহারা হারছে। ঠিক এইরকম দশা হবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। লিখে রাখেন, আল্লাহ মাফ করুক, ভবিষ্যৎবাণী করা ঠিক না, আপনারা লিখে রাখেন এইরকম হবে। এই 6টা আসন পাইছে বিদায় এই 6 জন, আর এর সাথে যারা আশেপাশে যারা থাকবে তারা ছাড়া বাকি কেউ থাকবে না। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসে এনসিপিতে যোগ দিছে কেন? এনসিপিতে যোগ দিছে কারণ তিনি মেয়র নির্বাচন করবেন, এনসিপির পক্ষ থেকে তাকে সাপোর্ট করা হবে, মেয়র নির্বাচন করবেন। মেয়র নির্বাচন করলে কি হবে সেটা আমি নির্বাচনের আগে যেমন বলছিলাম যে যতই জামাত শিবির লাফালাফি করুক, জামাত জোট লাফালাফি করুক, কার পাশা গেছে কার টেবিলে যতই গান তৈরি করুক, এরা ক্ষমতায় যেতে পারবে না। যখন রেজাল্ট প্রকাশ হচ্ছিল, জামাত শিবিরের বট বাহিনী বিভিন্ন জায়গার রেজাল্ট প্রকাশ করে বলতেছিল এই যে দাঁড়িপাল্লা জিতে গেছে, এই শাপলাকলি জিতে গেছে, তখনও আমি আমার ফেসবুক পেজে গিয়ে দেখবেন আমি বিভিন্ন জায়গার তথ্য প্রমাণ দিয়ে বলছিলাম যে না, যেটা ছড়ানো হচ্ছে এটা মিথ্যা এবং ভুয়া, এই নির্বাচনে বিএনপি জিতবে ইনশাল্লাহ। যান আপনারা আমার ফেসবুক পেজে যা দেখেন, দেখেন সেখানে কি কোথায় কোথায় বিএনপি আগিয়ে আছে, সেইটা দিয়ে আমি হচ্ছে নিউজ তৈরি করছিলাম, ছোট ছোট কন্টেন্ট তৈরি করছিলাম। দেখেন অনেক ভিউ হয়েছে, 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন করে ভিউ হয়েছে। দেখেন আমি বলছিলাম জিততে পারবে না, মিলে গেছে। তো এখন যেটা বলতেছি এটা ভবিষ্যতে মিলে যাবে ইনশাল্লাহ, আপনারা নিশ্চিত থাকেন। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির দশা এই গণ অধিকার পরিষদের মতো হবে। 2-1 জন থাকবে, বিভিন্ন লোক নূরের মতো 2-1 জন থাকবে, আর বাকিগুলো দেখবেন ধুলিসাৎ। কারণ এরা এই দলটাই গঠন করছে হচ্ছে স্বার্থের জন্য। আমি কিন্তু এদের পূর্বের কথা বলতেছিলাম, জুলাই আগস্টে এদের ভূমিকা কিন্তু অপরিসীম। জুলাই আগস্টে এরা নেতৃত্ব দিছিল একবারে স্বার্থ ছাড়া, সাধারণ মানুষের নেতৃত্ব দিছিল বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল একদম স্বার্থ ছাড়া, কোনো স্বার্থ তাদের ভিতরে ছিল না। জীবনের হুমকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে, জনগণকে মাঠে নিয়ে তারা আন্দোলন করছে। ওই সময়টা তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু তারপর যখন নিজেদের স্বার্থের জন্য দল গঠন করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা শুনে যখন তারা দল গঠন করলো, তখনই বুঝলাম যে এদের ভবিষ্যৎ অন্ধকার। এদের ভবিষ্যৎ অন্ধকার। হয়তো 2-4 জন উঠে আসবে, সেই 2-4 জন কিন্তু উঠে আসছে। আমরা আগের ভিডিওতে বলছি যে এদের মধ্যে থেকে 2-4 জন উঠে আসবে। আর আমি আগে বলছিলাম হাসনাতকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেই 2-4 জন উঠে আসছে। আর বাকিগুলা দেখবেন যে আস্তে 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 কেটে যাচ্ছে, সরে যাচ্ছে। ওই এরা মানে থানা পর্যায়ে তো সারা বাংলাদেশে কমিটি দিতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। লিখে রাখেন, সারা বাংলাদেশে সব জায়গায় দিতে পারবে না। এবং কমিটি আর যেটা হয়েছে সেগুলোই বিলুপ্ত হয়ে যাবে, আরো দেওয়া তো দূরের কথা। এখন হয়তো যারা এমপি হয়েছে এরা নির্দিষ্ট কোনো দলে গিয়ে যোগ দিয়ে এই জাতীয় নাগরিক পার্টিকে ধ্বংস করে দিবে। লিখে রাখেন, আমি আবার আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছি, ভবিষ্যৎবাণী করা যায় না, আপনারা লিখে রাখেন। রাশেদের মতো এইভাবে দল ছাইরা দেখবেন যে আরেক দলে যা যোগ দিছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতো কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ প্রথম দিনই পল কাপুরের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তি নিয়ে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের মন্তব্যে জামাত ইসলামী এতটাই ক্ষেপেছে যে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছেন। যদিও 5 মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেনি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইলো? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন। সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে, কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আনটাচেবল বৈঠক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। মার্চ দিল্লি হয়ে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ বিএনপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুটি বেশি করে উঠে এসেছিল।
5ই মার্চ পল কাপুর বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রথমে বৈঠক হয় জামাত ইসলামীর সাথে। জামাত ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। জামাতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে মোট 5 জন বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপিরও 5 নেতা বৈঠকে অংশ নিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয় এসেছে আলোচনায়। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি ও জামাতের সাথে বৈঠকে 3টি বিষয়ে পল কাপুরের আলোচনা হয়েছে। প্রথমটি হলো, পল কাপুর মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে। এই বিষয়টি নিয়ে দল দুটি নিজেদের দলীয় ফোরামে যেন আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2024 আগস্টে জেল পলাতক জঙ্গিদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। এসব জঙ্গি দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। সবশেষ, ভারত ও আমেরিকা বিরোধী প্রচারণার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইরানের উপর হামলার ইস্যুতে মার্কিন বিরোধী প্রচারণা যেন বাংলাদেশে না হয় সে বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি ও জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত ইস্যু নিয়ে কথা বলেছেন পল কাপুর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই দুই দলের নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য দুটি প্রতিরক্ষা চুক্তি জেসুমিয়া এবং আকসার বিষয়ে জামাত ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। পল কাপুরের সাথে বৈঠকে অংশ নেওয়া জামাত ও বিএনপি নেতারাও বলছেন, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্য ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। পল কাপুরের সাথে বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কথা বলেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামাতের এই নেতা বলেন, জামাত চুক্তি পর্যালোচনা করবে, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করা হবে। দর্শক, একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাণিজ্য চুক্তিটি দুই বড় দল বিএনপি ও জামাত প্রধানের সম্মতিতে হয়েছিল। যদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথা সত্যি হয়, তাহলে চুক্তিতে কোন কোন বিষয় থাকবে এবং কিভাবে থাকবে সেটি জামাত ইসলামী আগে থেকেই জানতো। তাহলে এখন কেন বলছে জামাত চুক্তি পর্যালোচনা করবে? আর জামাত ইসলামী তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে পর্যালোচনা করবে? অন্যদিকে পল কাপুরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন। 3টি ক্ষেত্রে আলোচনার কথা মঈন খান জানিয়েছেন। সেই 3টি বিষয় হলো অর্থনীতি, কূটনৈতিক এবং বাণিজ্য। গত বুধবার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, বিএনপি ও জামাত ইসলামের সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে, এ বিষয়ে মঈন খানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও মঈন খান বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি, বলেছেন সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দুই দলের সাথে আলোচনা করেছেন পল কাপুর। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামাত বলছে, সংসদের দলটি গতিশীল ভূমিকা রাখতে চায়, জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে জামাত সংসদে কথা বলবে। এছাড়া ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে। বিরোধী দল বা জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাত বিষয়টিকে ইতিবাচক বলেছে। অন্যদিকে বিএনপি নেতা মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়া জরুরি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে দল দুটির নেতাদের সাথে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় পার্টির ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলগুলোকে সুযোগ না দিলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে, যেটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকেও প্রভাবিত করতে পারে। বিএনপি নেতাদের সাথে বৈঠকে নির্বাচনের পর কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি উঠে এসেছে, কিন্তু সেখানে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে।
দুটি দলের সাথে বৈঠকে সাম্প্রতিক সময় ইরানের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন বিরোধী প্রচারণার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিলেন। জামাত ও বিএনপির নেতাদের কাছ থেকে পল কাপুর বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে জঙ্গিবাদ ইস্যুটি নিয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে ওই বছরের 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত কয়েকজন জঙ্গি যে জেল থেকে পালিয়েছিল এবং তারা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পল কাপুর। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বিরোধী প্রচারণা না করা এবং ভারতের সাথে ভালো সম্পর্ক গড়া নিয়ে আলোচনা হয়। দুপুরের পর রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল কাপুর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো বহুমাত্রিক করার ও সম্প্রসারণের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্যি আকস্মিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন পল কাপুর। 5 মার্চ সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। 4 মার্চ রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানায়নি সংগঠনটি। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছে। সরকারি ও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধি আছে, সাথে ইসলামী আরো 2টি দলের আছে। বিএনপি জোটেরও কয়েকটি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে এনসিপির সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাস মনে করে, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে হলে এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বিশেষ দলকে তারা আর গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে যেসব দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আমলে মব সন্ত্রাসের অভিযোগ আছে, তাদেরকে মার্কিন প্রশাসন থেকে একটি বার্তা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এনসিপির সাথে বৈঠক বাতিল করা হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে অনলাইনে একটি বৈঠক হয়েছে বলে মার্কিন দূতাবাস এবং আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অধ্যাপক ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়াদের জামিনের বিষয়টি তুলে ধরা হয়। তবে এই বৈঠকটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পল কাপুর দায়িত্ব নেওয়ার পর এটি তার দক্ষিণ এশিয়াতে প্রথম সফর। বাংলাদেশে আসার আগে তিনি দিল্লি সফর করেছেন। আবার যুক্তরাষ্ট্রের সবশেষ ইন্দো প্যাসিফিক নীতিতে ভারত সবচেয়ে বড় সহযোগী। পল কাপুরের প্রথম মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাংলাদেশে নতুন সরকার আসার পর সফর করলেন। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি ও বাংলাদেশের জন্য পল কাপুরের সফর বেশ গুরুত্বপূর্ণ। আবার কূটনৈতিক বার্তাগুলোর মধ্যে বেশিরভাগই অদৃশ্য থাকে, যা জনসমক্ষে বলা হয় না। সেক্ষেত্রে শিগগিরই সামনের দিনগুলোতে ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে বর্তমান সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্য দিয়ে পল কাপুরের এই সফরের এজেন্ডাগুলো দৃশ্যমান হয়ে উঠবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা